বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স কোর্সটির সপ্তম লেকচার, সেভেন্থ লেকচার আমি শুরু করছি। নিশ্চয়ই সবাই ভালো আছো। সবাইকে শ্রেণী কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকে আমরা গামা ফাংশন এবং বিটা ফাংশন এই চ্যাপ্টারটির উপর আলোকপাত করব। তোমাদেরকে আমি দ্রুতই আমার শ্রেণী কার্যক্রমে নিয়ে যাচ্ছি। গামা ফাংশন এবং বিটা ফাংশন, প্রথমে আমি এই অধ্যায়ের মৌলিক বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। বিশেষ করে গামা ফাংশন কাকে বলে, বিটা ফাংশন কাকে বলে। ঠিক আছে, তোমরা ক্যালকুলাসে সেকেন্ড ইয়ারে গামা ফাংশন এবং বিটা ফাংশন সম্পর্কে ধারণা নিয়েছো। আমি আজকে আবারও বলছি, একটু অ্যাডভান্স স্টেজে আমি এ সম্পর্কে কিছু কথা বলবো এবং এর উপরে আমি আলোকপাত করব। তো প্রথমে আমি গামা ফাংশন সম্পর্কে তোমাদেরকে সংজ্ঞা দিচ্ছি। গামা ফাংশন কাকে বলে? গামা ফাংশনকে দ্বিতীয় অয়লারিয়ান যৌগজ বলা হয়। গামা ফাংশন হলো একটি অপকৃত যৌগজ, যেটার এই যৌগজটির সীমা 0 থেকে ইনফিনিটি, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এরকম একটি যৌগজ যেখানে n গ্রেটার দেন 0, n এর মান হবে ধনাত্মক। এই অপকৃত যৌগজটাকে বলা হয় তোমার গামা ফাংশন। এটা গামা n প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আমি একটু সংজ্ঞাটি লিখছি। গামা ফাংশন একটি অপকৃত যৌগজ জিরো টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx, n greater than 0 কে গামা ফাংশন বলা হয় এবং ইহাকে গামা n দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ গামা n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, n গ্রেটার দেন 0। ঠিক আছে, এটাকে বলা হয় তোমার গামা ফাংশন। আচ্ছা, এখন গামা ফাংশন রিলেটেড কিছু তোমার করলারি বা অনুসিদ্ধান্ত আছে। যেমন গামা 1 এর মান 1, তারপরে তোমার গামা হাফ রুট 5, এগুলা প্রমাণ আছে। এগুলা এই জায়গাতে n এর মান 1 হাফ বসিয়ে দিলে এগুলা বের করা যায়। তারপরে তোমার গামা n প্লাস 1 সমান n গামা n, আর একটা হলো গামা n প্লাস 1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এগুলা আমাদের বিভিন্ন অঙ্ক করতে প্রয়োজন হতে পারে। এরপরে তোমার বিটা ফাংশন কাকে বলে? বিটা ফাংশন
বিটা ফাংশন একটা নির্দিষ্ট যৌগজ একটি নির্দিষ্ট যৌগজ এটা লিমিট হবে 0 থেকে 1 ঠিক আছে x টু দি পাওয়ার m minus 1 1 minus x to the power n minus 1 dx mn greater than 0 এতকে বিটা ফাংশন বলা হয় ঠিক আছে বিটা ফাংশন বলা হয় এবং এটাকে প্রথম অয়লারিয়ান যৌগজ বলা হয় এটাকে প্রথম অয়লারিয়ান যৌগজ বলা হয় তারপর এটাকে প্রকাশ করা হয় বিটা mn দ্বারা ইহাকে প্রকাশ করা হয় ঠিক আছে তার মানে অর্থাৎ বিটা m n equal to 0 to 1 x to the power m minus 1 1 minus x to the power n minus 1 dx mn greater than 0 এটা হলো তোমার বিটা ফাংশন ঠিক আছে গামা ফাংশন এবং বিটা ফাংশনের ডেফিনিশন সম্পর্কে ক্লিয়ার তাহলে এখন আসো বাস্তব ডোমেনে গামা ফাংশন এবং বিটা ফাংশন আমি সংজ্ঞাটা দিলাম আর এই চ্যাপ্টারের অনেকগুলা আলোচ্য বিষয় আছে যেগুলা তোমাদের সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ নয় বিশ্ববিদ্যালয় কোশ্চেন এখান থেকে খুব একটা আসে নাই সেজন্য আমরা জটিল ডোমেনে গামা ফাংশন বিটা ফাংশন সেখান থেকে এখন আলোচনা করব আমি জাস্ট সংজ্ঞাটা দিলাম এখান থেকে আর খুব একটা যে আলোচ্য বিষয় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমাদের যে 4th ইয়ার অনার্স মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখো সেখানে খুব একটা প্রশ্ন এখান থেকে আসে নাই জটিল ডোমেনে গামা ফাংশন সেখান থেকে প্রশ্ন আসে এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আমি এখন আলোচনায় আনতেছি সেটি হলো গামা ফাংশনের 3 ধরনের সংজ্ঞা আছে ঠিক আছে গামা ফাংশনের 3 প্রকারের সংজ্ঞা পরীক্ষা আসে 3 জন বিখ্যাত গণিতবিদ গামা ফাংশনের সংজ্ঞা দিয়েছেন এই 3টা সংজ্ঞা আমাদেরকে এখন উল্লেখ করতে হবে সেটা পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট জানার জন্য প্রয়োজন তো আমি প্রথমেই 3 সংজ্ঞার মধ্যে প্রথম সংজ্ঞাটা হবে আমাদের আমি এখন যে সংজ্ঞাটা দিয়েছিলাম একটু আগে গামা ফাংশনে যে সংজ্ঞাটা দিয়েছিলাম সেটাকে বলছিলাম দ্বিতীয় অয়লারিয়ান যৌগজ এই অয়লারের একটা সংজ্ঞা আছে ঠিক আছে অয়লারের সংজ্ঞাটা আমি প্রথম সেট করি এরপরে আসবে গাউসের সংজ্ঞা তারপরে আসবে বায়স্ট্রাসের সংজ্ঞা এই 3 গুরুত্বপূর্ণ গণিতবিদের 3টা সংজ্ঞা আমরা আত্মস্থ করব আমরা সেগুলা আত্মস্থ করে পরবর্তীতে এগুলার মধ্যে যে সমতুল্যতা আছে আমরা সেটা দেখাবো এটা পরবর্তী আলোচ্য বিষয় চলো আমরা গামা ফাংশনের আমরা 3টা সংজ্ঞা দিই 3 জন বিখ্যাত গণিতবিদের 3টা সংজ্ঞা আমরা তোমাদের সামনে এখন উপস্থাপন করতেছি 1 নাম্বার হলো সংজ্ঞা 1 কার সংজ্ঞা দিব অয়লারের সংজ্ঞা কেমন অয়লারের সংজ্ঞা হলো তোমার গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা আমরা অলরেডি যে সংজ্ঞাটা দিয়েছিলাম গামা এন লিখছিলাম এখানে লিখব গামা জেড ঠিক আছে এটা আমরা জটিল ডোমেনের গামা ফাংশনের সংজ্ঞা দিচ্ছি গামা জেড 0 to infinity e to the power minus t ঠিক আছে তারপরে t to the power z minus 1 dt
রিয়েল পার্ট অফ জেড গ্রেটার দেন 0। এই সংজ্ঞাটা দিয়েছে কে? অয়লার। এটা হলো গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা, ঠিক আছে। 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t t টু দি পাওয়ার z মাইনাস 1 dt রিয়েল পার্ট অফ z গ্রেটার দেন 0। এরপরে হলো তোমার 2 নাম্বার সংজ্ঞা। 2 নাম্বার কে দিয়েছে? গাউস দিয়েছে। গাউসের নামও তোমরা শুনেছো, গামা ফাংশনের গাউসের সংজ্ঞা। গামা z equal to limit n tends to infinity n to the power z n factorial z into z plus 1 z plus 2 z plus 3 এভাবে যেতে যেতে z plus n, ঠিক আছে। আর সংজ্ঞা হলো যেহেতু এগুলার কোনোটার মানে 0 হলে 0 হওয়া যাবে না, 0 হলে অসংজ্ঞায়িত হবে। সেই জন্য তুমি বলতে পারো যে এখানে z এর মান 0 হবে না, নট ইকুয়াল টু 0, z এর মান -1 হবে না, তাহলে z নট ইকুয়াল টু 0 -1 -2 এভাবে -n। এটা হলো কার সংজ্ঞা? এটা হলো গাউসের সংজ্ঞা, ঠিক আছে। তারপরে হলো তোমার ভায়াস্ট্রাসের সংজ্ঞা। গামা ফাংশনের ভায়াস্ট্রাসের সংজ্ঞা। সংজ্ঞা নাম্বার 3। গামা ফাংশনের ভায়াস্ট্রাস এর সংজ্ঞা। ভায়াস্ট্রাসের সংজ্ঞা হলো তোমার 1 বাই গামা z ইকুয়াল টু z e টু দি পাওয়ার গামা z, তারপরে প্রোডাক্ট অফ, এটা হলো প্রোডাক্টের চিহ্ন গুণের, n এর মান 1 থেকে ইনফিনিটি, তারপরে হলো তোমার 1 প্লাস z বাই n টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস z বাই n, ঠিক আছে। 1 প্লাস z বাই n এটা হলো তোমার ভায়াস্ট্রাসের সংজ্ঞা। এখন এই গামাটাকে বলা হয়, এই যে গামাটা, ঠিক আছে, এই গামাটাকে বলা হয় অয়লার মেসেরনি ধ্রুবক। এতকে অয়লার মেসেরনি ধ্রুবক বলে। এটার একটা ভ্যালু আছে, এটা আমরা যখন একটু পরে আমরা দেখাবো যে এই যে তিনটা সংজ্ঞা আমি সেট করলাম, এই তিনটা সংজ্ঞার মধ্যে সমতুল্যতা স্থাপন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা পরীক্ষা দেখবা যে তুমি কোশ্চানগুলো যদি অ্যানালাইসিস করো, সেখানে দেখবা যে 10 নাম্বারের একটা কোশ্চান আছে, সেটা হলো এই প্রশ্নটা এরকম যে গামা ফাংশনের 3 ধরনের বা 3 প্রকারের সংজ্ঞা দাও এবং এই 3 প্রকারের সংজ্ঞার মধ্যে সমতুল্যতা স্থাপন করো। সমতুল্যতা স্থাপনটা কি? অর্থাৎ তিনটা সংজ্ঞাই একই জিনিসকে প্রকাশ করে, ঠিক আছে। এই তিনটা সংজ্ঞার মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, এগুলোর হয়তো আকারে ভিন্ন আছে কিন্তু বাট এই তিনটা জিনিস একটা জিনিস বোঝায়। এটা হলো তোমাকে এখন আমি প্রমাণ করে দেখাবো। এই প্রমাণটা এবং এটা সহ মোট 10 নাম্বারের একটা প্রশ্ন থাকে। আমি আজকে তোমাদেরকে এই প্রশ্নটার সমাধান এখন করব ইনশাআল্লাহ। তবে প্রস্তুত হও, আমরা এখন শুরু করি। কিছু গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করে আমরা দেখাবো যে এই যে অয়লারের সংজ্ঞা, গাউসের সংজ্ঞা এবং কি ভায়াস্ট্রাসের সংজ্ঞা, এগুলা মূলত একই ধরনের জিনিস, এটা বিভিন্ন আকারে আছে, ঠিক আছে। তো চলো আমরা সমতুল্যতা স্থাপন করি। তো সমতুল্য স্থাপনের জন্য আমরা প্রথম অয়লার থেকে শুরু করব। অয়লার থেকে গাউসে আসবো, গাউস থেকে আমরা ভায়াস্ট্রাসে যাব।
সলিউশন অয়লারের সংজ্ঞা হতে পাই এইটা, কেমন? এখন আমরা এইটাকে লিখতে পারি এরকম, দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে আমি ইনফিনিটিটাকে আমি n লিখলাম, এটা ইনফিনিটি না লিখে আমি n লিখলাম, n কে আবার এখানে ইনফিনিটি বলে দিলাম, হয়েছে না? কোনো মানে আমি তো বেশিও লিখি না কমও লিখিনি। e টু দি পাওয়ার মাইনাস টি টি টু দি পাওয়ার z মাইনাস 1 dt, ঠিক আছে? আচ্ছা, আসো এবারে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 টু n। এখন একটা প্রমাণিত একটা ফিগার আছে, এটা হলো এরকম, তোমার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস টি বাই n টু দি পাওয়ার n ইকুয়াল টু হলো e টু দি পাওয়ার মাইনাস টি। বুঝছো? এইটা একটা এই ফিগারটা প্রমাণ করা, আমরা এখন এখানে প্রমাণ করার মতো যথেষ্ট পরিমাণ সময় আমরা দিতে পারবো না, কারণ পরীক্ষাতে আমরা এটা প্রমাণ করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো যে এটা প্রমাণ করা। জাস্ট এইটা যেহেতু অনেক সময় আমরা সূত্র রেজাল্ট আমরা লিখি না, সূত্র এটা বলে সূত্র প্রমাণ তো আমরা করি না, এটা এরকম একটা, এটা একটা সূত্র লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 মাইনাস টি বাই n তোমার টু দি পাওয়ার n ইকুয়াল টু হলো e টু দি পাওয়ার মাইনাস টি। তার মানে e টু দি পাওয়ার মাইনাস টির পরিবর্তে আমি এখন এটা লিখতে পারি, লিমিট এখানে আছে 1 মাইনাস টি বাই n টু দি পাওয়ার n আর টি টু দি পাওয়ার z মাইনাস 1 dt, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই টি বাই n কে আমরা y ধরি বা অন্য কিছু ধরতে পারি, ধরি y ইকুয়াল টু টি বাই n, ঠিক আছে? এটাকে লেখা যায় ny ইকুয়াল টু t, কেমন? তো আমরা যদি উভয় পাশে আমরা অন্তরীকরণ করি সচল রাশি সাপেক্ষে, তাহলে হবে n dy ইকুয়াল টু dt, কেমন? আচ্ছা, dt ইকুয়াল টু n dy। এখন আমরা লিমিটটা একটু চেঞ্জ করে নিই, সীমা সীমা হলো ধরো t ছিল আগে, এখন হইতেছে y, তার মানে t এর মান যদি 0 হয় তাহলে y এর মান কত হবে? এখানে দেখো তো, t এর মান 0 হলে y এর মান 0, t এর মান যদি তোমার n হয়, t এর মান যদি n হয় তাহলে n বসাইলে এখানে y এর মান কত হবে? 1, ঠিক আছে? চলো এখানে আমরা এই মানগুলো এখানে রিপ্লেস করে নিই। রিপ্লেস করলে দাঁড়াইবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 0 0 থাকবে, n এর পরিবর্তে হবে 1, আর কি হবে 1 মাইনাস y, নাকি t বাই n তো y ধরেছি, হ্যাঁ y টু দি পাওয়ার n, তারপরে কি আছে t, t এর পরিবর্তে কত লিখেছি আমরা, t এর পরিবর্তে হবে ny, t এর পরিবর্তে হলো ny, ny টু দি পাওয়ার z মাইনাস 1, আর dt এর পরিবর্তে হবে n dy, ঠিক আছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখন এখানে দেখো, এখানে n এর উপর আছে z মাইনাস 1 পাওয়ার, আবার এখানে আছে n এর উপরে পাওয়ার 1, তো দুইটা গুণ দিলে কত হবে? n টু দি পাওয়ার z, কেমন? n টু দি পাওয়ার z dy এর সাপেক্ষে ধ্রুবক, এই জন্য এটা আমি বের করে নিয়ে আসলাম, এটা n টু দি পাওয়ার z 0 টু 1, আর এখানে থাকে 1 মাইনাস y টু দি পাওয়ার n, এখানে থাকবে y টু দি পাওয়ার z মাইনাস 1 dy, কেমন? এই তো। এখন এই যে দেখো এখানে দুইটা ফাংশন আছে, একটা u আর একটা v,
আমরা ইউবি সূত্রে আমরা সমাকলনটা করি কেমন লিমিট n tends to infinity n to the power z এটাকে আমি 1 minus y to the power n তারপরে 0 to 1 y to the power z minus 1 dy minus 0 to 1 d dy 1 minus y to the power n তারপরে কত লিখবে এখানে y z minus 1 dy dy ঠিক আছে n to the power z এখানে দেখো 1 minus y to the power n এটাকে সমাকলন করলে কত হবে একটা 1 বাড়বে অর্থাৎ y to the power z minus 1 plus 1 হয়ে যাবে y to the power z কেমন y to the power z divided by z এরপরে এখানে এখান থেকে একটা n আসবে না n এটা তো অন্তরীকরণ করলে হবে n into 1 minus y to the power n minus 1 n টা আমরা বাইর করে লিখি তারপরে এখান থেকে আবার একটা মাইনাস আসবে একটু ভিতরটা অন্তরীকরণ করলে একটা মাইনাস আসবে তো মাইনাসটা আমি এখান থেকে লিখলাম প্লাস হয়ে যাবে কেমন আর সামনে মাইনাসটা 1টা লিখলাম nটা লিখলাম আর থাকবে কত 0 to 1 1 minus y to the power n minus 1 এটা হয়ে যাবে তোমার y to the power z dy আর নিচে একটা z আছে এটা আমি বাইরে করে এখান দিয়ে লিখলাম ঠিক আছে আর এটা সবার জন্যই n to the power z আছে আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো এখানে যদি আমি এখানে ভ্যালু যদি 1 এবং 0 বসাই প্রথমে চিন্তা করে দেখো আমি y এর মান যদি 1 বসাই তাহলে এই যে 1 minus 1 কি হয়ে যাবে 0 আর 0 দিয়ে পুরো টার্মটার সাথে গুণ দিলে পুরোটা 0 হয়ে যাবে আর যদি 0 বসাই এই টার্মে আমি যখন 0 বসাবো তাহলে পুরোটা 0 হয়ে যাবে সেক্ষেত্রে পুরো টার্মটা 0 তার মানে আমি আপার লিমিট 1 বসাইলেও 0 লোয়ার লিমিট 0 বসাইলে 0 তার মানে এখানে পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে এটা নাই তা আর থাকতেছে আমার এটা এখান থেকে আমি লিমিট n tends to infinity n to the power z আর এই n টা এখানে আসলো n নিচে z আছে কেমন আর আর থাকলো এটাকে আবার এখানে আবার দুইটা ফাংশন u এবং b এখানেও আবার আমি u b সূত্রটা প্রয়োগ করে নিই কেমন এটাকে যদি প্রয়োগ করি তাহলে হবে 1 minus y to the power n minus 1 আর y to the power z dy 0 to 1 মাইনাস এখানে হবে তোমার 0 to 1 d dy 1 minus y to the power n minus 1 তারপরে y to the power z dy তারপরে হলো dy এখানেও আমি এটা লিখলাম ঠিক আছে তো এখানে আসো লিমিট n tends to infinity n to the power z n divided by z আচ্ছা এখানে এই টার্মটা দেখো এখানে আসবে 1 minus y to the power n minus 1 এটা তো আছেই আর এখান থেকে হবে y to the power z plus 1 কেমন আর নিচেও z plus 1 একটা আসবে হ্যাঁ তারপরে এটার লিমিট 1 আর 0 ঠিক আছে আর এখানেরটা দেখো এখানে n minus 1 একটা আসবে কেমন কারণ এটার অন্তরীকরণ করলে কি আসবে এটা n minus 1 into 1 minus y to the power n minus 2 আর এখানে ভিতরের এটার জন্য একটা মাইনাস আসবে এটা আসলে এটা প্লাস লিখে ফেললাম আর n minus 1 টা আমি সামনে দিয়ে লিখলাম ঠিক আছে আর এখানে এইটাকে সমাকলন করলে y to the power z plus 1 divided by z plus 1 ওই নিচে যে z plus 1 আছে সেটাকে আমি এখান দিয়ে লিখলাম তাহলে আর থাকলো কি 0 to 1 এখানে আসবে 1 minus y to the power n minus 2 কেমন আর এটা থাকবে y to the power z plus 1 dy
আচ্ছা এখানে আসো, এখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার z n z। আচ্ছা এখানে এই ভ্যালুটা দেখো, এখানে আবার এই টার্মটা দেখো, দেখতেছো তো তোমরা নিশ্চয়ই। এখানে যদি 1 মান বসাও y এ 1 এখানে বসাইলে এ 1 মাইনাস 1 0 হয়ে যাবে, তার মানে আপার লিমিট বসাইলে পুরো টার্মটা 0। আবার 0 যদি বসাও y এর মান, তখন আবার এই টার্মটা, এই যে y এর মান এখানে যখন 0 বসাইবা তাহলে পুরোটা 0, এটা 0 মানে পুরো টার্মটা 0, তার মানে আপার লিমিটও 0 লোয়ার লিমিটও 0, অর্থাৎ 0 মাইনাস 0 টোটালটা 0, তার মানে এটা 0, এটা আর আমি লিখছি না, আমার আর বাকি থাকলো শুধু এইটা। আমি এখন এই টার্মটা লিখতেছি, এটা 0, কেমন, এটা 0, এটা আমি লিখছি না, ঠিক আছে। বা তুমি যদি মনে করো যে আমি একটা লাইন বেশি লিখবো, তাহলে তুমি লিখতে পারো 0 মাইনাস 0, আর কিছু না, ঠিক আছে। এখানে এখানে n-1 ডিভাইড বাই z প্লাস 1, এখানে 0 to 1 1 minus y to the power n minus 2 y to the power z plus 1 dy, ঠিক আছে। এইটাকে আমি এভাবে লিখলাম, একটা লাইন আমি বেশি লিখলাম, তুমি ইচ্ছা করলে কমও লিখতে পারো। এখানে এটা বাদ, তাহলে 8, আচ্ছা এইটা এখানে আমার ব্র্যাকেটটা এখানে দেওয়ার দরকার, কারণ এটা এটার সাথেও আছে, এটার সাথেও আছে, তো ব্র্যাকেটটা হবে এখান দিয়ে, ঠিক আছে। এখন n টু দি পাওয়ার z n, আর এখানকার আছে n minus 1, নিচে হবে z into z plus 1, ঠিক আছে। 0 to 1 1 minus y to the power n minus 2 y to the power z plus 1 dy, ঠিক আছে। এখন এই যে টার্মটা আমি লিখছি, এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি, দেখো কিভাবে লিখতে পারি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n to the power z n into এই যে n minus 1, তাকে আমি লিখতে পারি n minus 2 plus 1, আর নিচেরটাকে লিখতে পারি z into z plus 2 minus 1। দেখো এইটা n minus 2 থেকে 1 গেলে আর minus 1 থাকে, এটাই হবে, আর এটাকে প্লাস 2 থেকে minus 1 গেলে 1 এ থাকে, এভাবে লেখা যায়। তো আমাকে টুর মতো করে, কারণ দ্বিতীয়বার করছি তো, আমাকে একটা টুর সাথে সংশ্লিষ্ট করে আমার কাজ করা লাগতেছে, দ্বিতীয়বার সমাকলন করাতে আমি এটা পেয়েছি তো। এখন এখানে এটা 1 minus y to the power n minus 2 আছে, এইখানে লেখা যাবে z plus 2 minus 1 dy, ঠিক আছে। একটা ধারাটা বুঝতে পারছো তো। এখন আমি যদি এটা তো দ্বিতীয়বার করছি, এভাবে আমি আরো n minus 2 বার যদি সমাকলন করি, তাহলে আমি যে ফিগারটা পাবো সেটা আমি এখন তোমাদের সামনে আলাপ করতেছি, ঠিক আছে। তাহলে একইভাবে আরো n minus 2 বার সমাকলন করে পাই। সমাকলন করলে আমি পাবো n to the power z n, এরপর একটা হবে n minus 1 n minus 2, এভাবে যেতে যেতে আমি সর্বশেষ যেটা পাবো সেটা হবে n মাইনাস, এই যে 2 জায়গা হবে n প্লাস 1, আর নিচে আমার প্রথম দুইটাতে আসে z into z plus 1, পরেরটাতে আসবে z plus 2, ঠিক আছে। এভাবে যেতে যেতে সর্বশেষটা আসবে এই যে z plus n minus 1, z plus n minus 1, ঠিক আছে। আর এখানে 0 থেকে 1 minus y to the power n minus 2 জায়গাতে হবে n minus n, কারণ n তমবার করছি তো আমি। আর এরপরের পদটা এখানে জায়গা না, আমি একটু নিচে লিখতেছি, ঠিক আছে। আমি নিচে লিখতেছি এখানে y to the power কত হবে z plus n minus 1, এখানে দ্বিতীয়বার করাতে z plus 2 হয়েছে, আর n বার করলে হবে z plus n
z প্লাস n মাইনাস 1 dy, ঠিক আছে? তো আমরা এটাকে আবার একটু লিখি, z লিমিট n tends to infinity n to the power z n into n minus 1 n minus 2 এভাবে n minus n minus n গেলে কত হয়? আর 1, সর্বশেষটা আমার 1, মানে এর আগেরটা 2 হবে, এর আগেরটা 3, এভাবে হবে আর, ঠিক আছে? আর নিচেরটা আসতেছে z into z plus 1 z plus 2 z plus n minus 1। এখন এটাকে আমি যদি সমাকলন করি, দেখো এখানে দেখো 1 minus y to the power n minus 1 মানে 0, 0 হলে এটার মান হবে 1, এই ফিগারটার মান হবে 1। আর এখানে যেটা আছে y to the power z plus n minus 1, তার সমাকলন করলে হবে y to the power 1 প্লাস হবে, অর্থাৎ z প্লাস n হয়ে যাবে, মাইনাস 1 আর প্লাস 1 এ ক্যান্সেল হবে, আর নিচে ভাগা হবে z প্লাস n, কেমন? আর তোমার লিমিট হবে 1 আর 0। তো চলো আমরা এই রাশিটা আমরা উপরে লিখি, লিমিট n tends to infinity n to the power z। এখানে দেখো এখানে n থেকে 1 পর্যন্ত গুণ, তার মানে হবে এটা n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, নিচে z into z plus 1 z plus 2, কেমন? ডট ডট, এখানে এই যে z plus n টা এটার সাথে নিচে গুণ হবে, অর্থাৎ z plus n minus 1 into z plus n। আর এখানে যে অংশটা আছে y to the power z plus n, এখানে আমি লিমিট বসাই দিই, লিমিট বসাইলে প্রথমটা হবে 1, পরেরটা হবে 0, 1 minus 0। আমাদের আর থাকছে লিমিট n tends to infinity n to the power z n factorial z into z plus 1 z plus 2, এইভাবে যেতে যেতে সর্বশেষ z plus n, ঠিক আছে? এটাই হলো তোমার গামা ফাংশনের গাউসের সংজ্ঞা, যাহা গামা ফাংশনের গাউসের সংজ্ঞা, ঠিক আছে? এখন আমরা এই গাউসের সংজ্ঞা থেকে আমরা ওয়েস্টাসের সংজ্ঞায় যাব, ঠিক আছে? আমরা এখন এই তোমার এই গাউসের সংজ্ঞা থেকে আমরা ওয়েস্টাসের সংজ্ঞা, ওয়েস্টাসের সংজ্ঞাতে তোমরা দেখছো যে 1 বাই গামা জেড হয় নাকি? তা আমি এটাকে 1 বাই জেড করলাম, অর্থাৎ উল্টাই দিলাম, কেমন? উল্টাই দিলে কি হবে? লিমিট n tends to infinity, এইটা আসবে উপরে আর এটা যাবে নিচে, অর্থাৎ z into z plus 1 z plus 2 এভাবে z plus n divided by n to the power z n factorial, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমরা লিখতে পারি লিমিট n tends to infinity, এই জেডটাকে আমরা একটু বাইরে লিখি, আর থাকে z plus 1 z plus 2 z plus n, নিচে ফ্যাক্টোরিয়াল n, এটাকে লেখা যায় 1 into 2 into 3 into এভাবে n, আর n to the power z টা উপরে আসলে হবে n to the power minus z, ঠিক আছে? লিমিট n tends to infinity, এইটাকে লেখা যায় দেখো z plus 1 by 1 z plus 2 by 2 এভাবে z plus n by n,
এই অংশটাকে লেখা যায় ই টু দি পাওয়ার লন n টু দি পাওয়ার মাইনাস z, এভাবে লেখা যায়। আচ্ছা, এখন এটাকে z লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, হ্যাঁ, এখানে লেখা যায় 1 প্লাস z বাই 1, এটাকে লেখা যাবে 1 বাই z বাই 2, 1 প্লাস z বাই n, হ্যাঁ, এইটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার মাইনাস z লন n লেখা যায়। কেমন? এটাকে লেখা যাবে z লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস z বাই তো ই টু দি পাওয়ার মাইনাস z বাই 1, 1 প্লাস z বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস z বাই 2, 1 প্লাস z বাই n ই টু দি পাওয়ার মাইনাস z বাই n ই টু দি পাওয়ার মাইনাস z ln n। এখন আমি এখানে আমি অতিরিক্ত এই পদগুলা লিখে ফেলছি, ঠিক আছে? এই যে ই টু দি পাওয়ার মাইনাস z বাই 1, ই টু দি পাওয়ার মাইনাস z বাই 2, ই টু দি পাওয়ার মাইনাস z বাই 3 ডট ডট ই টু দি পাওয়ার মাইনাস z বাই n, এটা যেহেতু অতিরিক্ত লিখছি, আমি এটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? এখানে আবার এগুলো এভাবে লিখতে হবে z বাই n, ঠিক আছে? এখন যোগ করলে এইটা আর এটা যোগ করলে ই টু দি পাওয়ার 0 হবে, মানে 1, এবার মানে সবগুলা করলে আমার ব্যালেন্সটা হবে। আর সর্বশেষ হলো z ln n, ঠিক আছে? এখন আমি ব্যালেন্স করলাম, তারপরে তোমার z লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে দেখো এই যে পদগুলো আছে এগুলাকে আমি এরকম লিখতে পারি, এগুলা তো একসাথে গুণ, তার মানে 1 প্লাস z বাই r, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস z বাই r, r এর মান 1 থেকে শুরু করি n পর্যন্ত আছে, ঠিক আছে? 1 থেকে শুরু করি পর্যন্ত আছে। আর এগুলা ই টু দি পাওয়ার z বাই 1 প্লাস z বাই 2 প্লাস এভাবে প্লাস z বাই n, আর আছে মাইনাস z ln n, z এইটা আমি একটু নিচে দিয়ে লিখলাম, যেহেতু জায়গা হয় না, তোমরা এক লাইনে লিখবা জট, ঠিক আছে? আসো, z মিট n টেন্ডস টু ইনফিনিটি প্রোডাক্ট অফ r1 to n, 1 plus z by r to the r, আচ্ছা, হ্যাঁ, z by r, কেমন? e to the power minus z by r, এখানে আমি যদি z কমন নিই তাহলে কত হবে? 1 প্লাস হাফ প্লাস এভাবে 1 প্লাস n, আর এখানে হবে ln z, ঠিক আছে? z limit n tends to infinity product of n r1 থেকে n z by r e to the power minus z by r, আর এখানে লেখা যাবে e to the power z, এটাকে আমরা গামা বললাম পুরোটাকে। এই গামাটাকে, গামা মানে হলো কত? 1 প্লাস হাফ প্লাস ডট ডট প্লাস 1 বাই n মাইনাস ln z, ln সরি এটা হবে ln n,
এটা হবে ln n, ln n। এই মানটা হলো তোমার অয়লার মেসরনি ধ্রুবক বলা হয়। এটাকে বলা হয় যেখানে গামা ইকুয়াল টু 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস 1/n মাইনাস ln n, যেখানে এত গামা, তো ইহাকে অয়লার মেসেরনি ধ্রুবক বলা হয়, ধ্রুবক বলা হয়। ঠিক আছে, সুতরাং 1 বাই গামা জেড ইকুয়াল টু এই ই টু দি পাওয়ার জেড গামাটাকে আমি সামনে নিয়ে আসি, জেড ই টু দি পাওয়ার গামা জেড। ঠিক আছে, এখন লিমিট না লিখি আমি এই যে n এর মান, তো আমি এটাকে লিখতে পারি r এর মান 1 থেকে ইনফিনিটি, 1 থেকে ইনফিনিটি 1 প্লাস জেড বাই n জেড বাই r ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই r। ঠিক আছে, এইটাকে বলা হয় তোমার কি, এইটাই হলো তোমার ভায়াস্টাসের গামা ফাংশন, এটাই হলো ভায়াস্টাসের গামা ফাংশন। আরেকটা আছে তোমার গামা ফাংশনের দ্বিতীয় সূত্র। আমি দ্রুত শেষ করতেছি, আমার লেকচারটা বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি দ্রুত এই অঙ্কটা করতেছি। এটা নিয়ে আর বেশি কথা বলতেছি না, তোমরা করে ফেলছো। আসো, এটা আমি মুছে ফেলছি। এরপর একটা হলো তোমার থিওরেম গামা ফাংশনের দ্বিতীয় সূত্র। এটা হলো 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 গামা n ইকুয়াল টু হলো গামা n প্লাস হাফ ইকুয়াল টু তোমার রুট ওভার 5 গামা 2n। ঠিক আছে, এটা হলো, এটাকে বলা হয় গামা ফাংশনের দ্বিতীয় সূত্র, এটাকে বলা হয় গামা ফাংশনের দ্বিতীয় সূত্র। এটা একটা থিওরেম। ঠিক আছে, আমি এখন প্রমাণ করি, প্রুফ। আমরা জানি গামা ফাংশনের, এটা তোমরা জানো, এটা ইয়াতে তোমরা ক্যালকুলাসে করেছো, ফি প্লাস 1/2, তারপরে হলো তোমার কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 ভি প্লাস কিউ প্লাস 2/2। এটা সমান হইল 0 to 5/2 cos sin to the power phi theta cos to the power q theta d theta। ঠিক আছে, sin to the power phi theta cos to the power q theta d theta। ঠিক আছে, এটা আমরা জানি। এখন ধরি q equal to phi, q এর পরিবর্তে যদি আমরা phi বসাই, ঠিক আছে, তাহলে এই সমীকরণটার ফিগার হবে phi plus 1/2 গামা, এটা হবে phi plus 1/2 গামা, নিচে হবে 2 phi plus phi by 2/2। কেমন, এত এখানে কি আসবে 0 5/2 তোমার sin phi theta cos q theta, সরি q জায়গা হবে p theta, কেমন, d theta। আচ্ছা, এখন p plus 1/2 p plus 1/2 divided by
এটা যদি আমরা 2 ফি প্লাস 2/2 দিয়ে কাটা দিলে আর থাকে ফি প্লাস 1, এটা কেমন 2 ইনটু এত। আর এখানে আমরা এটাকে লিখতে পারি একসাথে sin থিটা cos থিটা টু দি পাওয়ার ফি d থিটা 0 to 5/2 কেমন? ফি প্লাস 1/2 ফি প্লাস 1/2 2 ফি প্লাস 1, এইটাকে আমি 2 sin থিটা cos থিটা লিখতে পারি। লিখলে এখানে একটা 2/ফি ভাগ দিতে হবে, 2, এটা হবে sin 2 থিটা টু দি পাওয়ার ফি d থিটা কেমন? আচ্ছা, এখন আমরা এখানে যদি আমরা 2 থিটা সমান t ধরি, তাহলে কি হবে? আমরা যদি এটাকে চলরাশির সাপেক্ষে অন্তরীকরণ করি, d2 d থিটা ইকুয়াল টু dt, দ্যাট ইজ d থিটা ইকুয়াল টু হবে হাফ dt, আর সীমাটা তো চেঞ্জ হবে তাই না? সীমা হবে থিটা আর হলো t, হ্যাঁ থিটা যখন 0 হবে, থিটা 0 হলে t ও 0, আর থিটা যদি 5/2 হয়, থিটা 5/2 আমরা লিখি, তাহলে t এর মান হবে 5। ওকে, ফি প্লাস 1/2 ফি প্লাস 1/2 2 ফি প্লাস 1, এখানে হবে তোমার 1/2 ফি, আর এখান থেকে দেখো এই যে dt এর মান হাফ আর d থিটার মান হাফ dt, তো হাফটা বাইরে দিয়ে লিখলাম, আর 0 to 5/2 sin t টু দি পাওয়ার ফি, হ্যাঁ, আর এটা হবে dt, এটা সরি এটা হবে sin phi, ঠিক আছে? এখন 1/2 টু দি পাওয়ার ফি 1 এত, এটাকে আবার আমি যদি 0 to 5, আমি এটাকে যদি 5/2 লিখি, তাহলে এখানে একটা 2 লিখতে পারি, 2 5/2 sin টু দি পাওয়ার ফি t dt, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমি ওই প্রথমের সূত্রটার মতো আমি কনভার্ট করার জন্য হলে এখানে আমি cos 0t লিখতে পারি dt, ঠিক আছে? cos 0 টু দি পাওয়ার 0t dt, এটার মান 1। আসো ফি প্লাস 1/2 ফি প্লাস 1/2 2 ফি প্লাস 1, এখান থেকে আমি 2 টু কাটা যায়, আর 1/2 টু দি পাওয়ার ফি 0 to 5/2, এখানে আমি ওই cos এর ওই সূত্রটা যদি প্রয়োগ করি, সূত্র প্রয়োগ করলে হবে ফি প্লাস 1/2 কিউ প্লাস 1, কিউ হলো এখানে 0, 0 প্লাস 1/2 divided by 2 into phi plus q, q মানে 0 plus 1 divided by 2, ঠিক আছে? সূত্রটা প্রয়োগ করলাম। এখানে দেখেন phi plus 1/2 গামা আর phi plus 1/2 গামা বাদ যায়, আর থাকে এখানে একটা phi plus 1/2 থাকবে, নিচে 2 phi plus 1, এটা হবে 2 টু দি, আচ্ছা, আর এখান থেকে 2 বাদ যায়, 2 বাদ, এখানে 2 টু দি পাওয়ার ফি থাকে, আর এখানে থাকবে হাফের গামা ফাংশন, এখানে নিচে থাকবে পি প্লাস 1/2 এর গামা ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফি প্লাস 1/2 কে n ধরি, 1/2 ধরি,
n ইকুয়াল টু এইটা, তাহলে আমাদের 2n সমান পাবো ফি প্লাস 1। কেমন? এখান থেকে আমরা ফি এর মান পাবো 2n মাইনাস 1। ঠিক আছে, এই মানগুলো আমরা এখানে বসাই। সুতরাং ফি এর পরিবর্তে লিখবো কত? 2n মাইনাস 1 বা ফি প্লাস 1 মান 2n, হ্যাঁ 2n বাই 2, সরি এটার মান তো আমি n ধরছি, এবার গামা n, আর ফি প্লাস 1 এর মান পাইলাম 2n, এটা 2 টু দি পাওয়ার ফি এর মান 2n মাইনাস 1, আর গামা হাফ এর মান √5, এইটার মান a। ঠিক আছে, আচ্ছা এইটা এই জায়গাতে আমি একটু ফিগারটাতে ভুল করছি, ওটা এটা ফি প্লাস কিউ প্লাস 2 হবে, এটা 2। ঠিক আছে, তো এটা হবে তোমার ফি প্লাস 2/2। হ্যাঁ, আচ্ছা ফি প্লাস 2 এর মানটা কত হইতে পারে? ফি এর মান 2n। কেমন? ফি এর মান 2n যদি হয়, আর 2n, ফি এর মান 2n মাইনাস 1 প্লাস 2, তার মানে কত হবে? ফি এর মান হলো 2n মাইনাস 1, আর এখানে আছে প্লাস 2, হবে ফি 2n প্লাস 1। সুতরাং এটা হবে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা 2n প্লাস ডিভাইডেড বাই 2। কেমন? এইটাকে আমরা একটু সাজিয়ে লিখি। এখানে হবে 5/2 টু দি পাওয়ার 2n মাইনাস 1, আর এটার মান হবে তোমার 1/2 দিয়ে ভাগ দিলে n প্লাস হাফ। এখন আমরা আড়াআড়ি গুণ করলে পাবো 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 গামা n, গামা n প্লাস হাফ ইকুয়াল টু এ কোণা গুণ আর হবে √5 গামা 2n। দ্বিতীয় সূত্রটা প্রমাণিত হয়ে গেল। কেমন? তো আমরা আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু আমরা সংজ্ঞা দিয়েছি এবং আমরা প্রমাণ উপস্থাপন করেছি। তোমরা ভালোভাবে বসবে পড়ার জন্য, পড়ার টেবিলে তোমরা এগুলো লিখবে, লিখে শিখবে ভালোভাবে। প্রতিটা লাইন আমি বুঝিয়েছি। আমি মনে করি কোনোটার মধ্যে কোনো সমস্যা নাই, জাস্ট তোমাদেরকে মনোযোগ দিয়া একটু সময় নিয়ে পড়তে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি যেভাবে এই কোর্সটা অনলাইনে শুরু করছি, আমি আশা করতেছি যে তোমরা যদি মনোযোগী পাঠক হিসাবে, মনোযোগী যদি শ্রোতা এবং দর্শক হিসাবে যদি এগুলা প্রস্তুতির জন্য মানসিকভাবে তোমরা দৃঢ় সংকল্প থাকো, তাহলে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো এবং পড়ালেখা করো। সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমার লেকচারটি উপভোগ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।